শিমুলতলি জঙ্গলে বল্টু নামের এক শিয়াল তার বউ গোলাপীর সাথে বাস করত। তাদের একটি মেয়েও ছিল। মেয়েটির নাম ছিল টিনা। বাবা বাবা, সামনেই তো কোরবানির ঈদ, তুমি এবার কোরবানির জন্য পশু কিনবে না? মারে, সারাদিন জঙ্গলে রিক্সা চালিয়ে ক টাকাই বা রোজগার করি, তাই দিয়ে তো সংসারটাই ভালো করে চলে না। এদিকে আবার কোরবানির ঈদ চলে এলো, এখন কি যে করব বুঝতে পারছি না। বাবা, আমাদের জঙ্গলে সবাই কোরবানির জন্য পশু কিনেছে। ঈদের দিন সবাই মাংস দিয়ে ভাত খাবে, সবাই কত মজা করবে। আমি কি করব বাবা? আচ্ছা ঠিক আছে মা, কোরবানির ঈদের তো এখনো বেশ কিছুদিন দেরি আছে। আমি জঙ্গলে রিক্সা নিয়ে যাচ্ছি, একদিনে যদি একটু ভালো করে কামাই রোজগার করতে পারি তাহলে তাই দিয়ে ছোটখাটো একটা পশু কিনে কোরবানি করব। এই বলে বল্টু শিয়াল রিক্সা নিয়ে জঙ্গলে চলে গেল। এদিকে ওই জঙ্গলে বাস করত হালুম নামের এক দুষ্টু বাঘ। হালুম বাঘের একটি মেয়েও ছিল, ওর নাম ছিল হালিমা। হালিমার বাবা ওই জঙ্গলের সব থেকে ধনী হওয়ায় হালিমার যেন অহংকারে পা মাটিতেই পড়তো না। কি রে টিনা, কোথায় যাচ্ছিস? আজ আমার মনটা ভীষণ খারাপ। বাবাকে বলেছিলাম কোরবানির জন্য একটা পশু কিনতে, কিন্তু বাবা বলল বাবার কাছে নাকি কোনো টাকা নেই। এবার কোরবানির ঈদে যে আমি কি করব কিছুই বুঝতে পারছি না, তাই মন খারাপ করে ঘুরে বেড়াচ্ছি। কি বলিস কি টিনা, তোর বাবা এখনো কোরবানির জন্য পশু কিনেনি? আর আমার বাবা তো কোরবানির জন্য গত সপ্তাহে বিশাল বড় একটা পশু কিনেছে। অবশ্য তোরা কোরবানির জন্য পশু কিনবি কি করে? তোরা তো গরিব ভিখারি, 3 বেলা 3 মুঠোই খেতে পারিস না, নুন আনতে পান্তা ফুরোনো দশা তোদের। আবার কোরবানির গরু কেনার স্বপ্ন দেখছিস, আবার এ নিয়ে দেখছি মন খারাপও করে আছিস। গরিবের যে মন আছে এটাই তো আমি জানতাম না। কি বলছিস কি হালিমা? তুই আমাকে এভাবে অপমান করছিস কেন? আমার বাবা গরিব আর তোর বাবা ধনী, তাই তোর বাবা গরু কিনেছে আর আমার বাবা কিনেনি। এজন্য কি তুই আমাকে এভাবে অপমান করবি? কোরবানি তো লোক দেখানোর কোনো বিষয় না, আল্লাহকে ভয় করে কোরবানি দিতে হয়। আরে রাগ তো তোর নিতে কথা, টাকা নেই ভিখারি, আবার আমাকে এসেছে নিতে কথা শেখাতে। কোরবানির জন্য পশু কিনতে পারিসনি, এখন তো এসব বলবি? হালিমা, তুই আমাকে এভাবে না বললেও পারতি। আমরা গরিব বলে আমাদের এভাবে অপমান করলি। আচ্ছা ঠিক আছে, আমি এখন গেলাম। তোর মতো অহংকারী মেয়ের সাথে আমার কথা বলাই ভুল হয়েছে। এরপর টিনা সেখান থেকে চলে গেল। হা হা হা, উচিত কথা বললে সবাই এমনই করে। গরিব ভিখারি এখনো কোরবানির পশু কিনতে পারেনি, সে আবার এসেছে আমাকে বড় বড় নীতি কথা শোনাতে। গর্জিলা দিদি, আর কিছুদিন পরেই তো কোরবানির ঈদ। এবার আমার মেয়েটা বায়না ধরেছে, ও কোরবানি করতে চায়। তাই ঈদের কদিনে ভালো করে একটু কামাই রোজগার করে মেয়েটাকে একটা ছোটখাটো কোরবানির পশু কিনে দিতে চাই। তাই সবাই ভাড়ার টাকার সাথে 2-4 টাকা করে বেশি দিচ্ছে। তুমিও যদি কিছু টাকা বেশি দিতে তাহলে আমি আমার মেয়েটাকে ছোটখাটো একটা কোরবানির পশু কিনে দিতে পারতাম। আরে বাহ, তোমার মেয়ে তো খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে। কোরবানি বড় হোক ছোট হোক সবার দেওয়া উচিত। আমি তোমাকে ভাড়ার সাথে 1000 টাকা বেশি দিচ্ছি, ছোটখাটো একটা পশু কিনে নিও, বুঝেছো? এই নাও। ধন্যবাদ গর্জিলা দিদি, তোমার জন্য হয়তো বা এই গরিব রিক্সা চালক শিয়ালের মেয়ের মনের আশাটা পূরণ হবে। তোমার মনটা সত্যি অনেক বড় গর্জিলা দিদি, তোমাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ দিতে হবে না শিয়াল ভাই, কোরবানি তো কোনো লোক দেখানো বিষয় না, সবারই কোরবানি দেওয়া উচিত। আমরা কোরবানি করি আল্লাহর সন্তুষ্টির জন্য। তুমি গরিব বলেই কোরবানি দিতে পারবে না এমন তো কোনো কথা নেই।
কোরবানি তো ছোট ছাগল থেকে শুরু করে গরু মহিষ সব কিছু কোরবানি করা যায়। তোমার যে সামর্থ্য আছে তুমি তাই দিয়েই ছোটখাটো একটা কোরবানি দিবে, ঠিক আছে? গর্জিলা দিদি, সবাই যদি তোমার মতো হতো তাহলে আর এই সমাজে ধনী গরিবের মধ্যে আর কোনো বৈষম্য থাকতো না। গর্জিলাকে ধন্যবাদ দিয়ে বল্টু শিয়ালও রিক্সা নিয়ে সেখান থেকে চলে গেল। কিরে মা হালিমা, কোথায় গিয়েছিলি? সারাদিন শুধু জঙ্গলে টই টই করে ঘুরে বেড়াস। এভাবে রোদে পুড়ে ঘুরে বেরিয়ে তোর শরীরটার অবস্থা কি হয়েছে দেখ। আর বলো না বাবা, জঙ্গলে ওই গরিব দুঃখী টিনার সাথে দেখা হয়েছিল। ওর বাবা এখনো কোরবানির জন্য পশু কিনতে পারেনি। সে আবার এসেছে আমাকে বড় বড় নীতি কথা শেখাতে। কিন্তু মা, তুই কেন ওসব গরিব ভিখারিদের সাথে কথা বলতে গিয়েছিলি? ওইসব গরিব ভিখারিদের কোনো টাকা পয়সা নেই, কিন্তু পেট ভর্তি নীতি কথা। ওদের থেকে সব সময় দূরে সরে থাকবি। কখন আবার টাকা পয়সা চেয়ে বসে বলা তো যায় না। মা টিনা, টিনা কোথায় গেলি মা? বাহিরে এসে দেখ আমি তোর জন্য কি এনেছি। পাপা, তুমি কোরবানির জন্য ছাগল কিনে এনেছো? বাহ পাপা, আমাদের ছাগলটা তো অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ রে মা টিনা, এ কদিনে পরিশ্রম করে কিছু টাকা জমিয়েছিলাম, সেই টাকা দিয়ে এই ছাগলটা কিনে আনলাম। এবার এই ছাগলটাই আমরা কোরবানি দিব। তুই খুশি হসনি মা? আমি অনেক খুশি হয়েছি বাবা। আসলে কোরবানি দিতে না পারলে কোরবানির ঈদের তো কোনো মজাই থাকে না। ছোট হোক বা বড় হোক, তবুও তো আমরা কোরবানি দিতে পারছি। আল্লাহ যেন আমাদের কোরবানিটা কবুল করে নেয়। ঈদের দিন হালুম বাঘ ও তার মেয়ে হালিমা তাদের গোয়াল ঘরে গিয়ে দেখলো তাদের কোরবানির গরুটি মারা গেছে। বাবা, এ আমাদের কি হয়ে গেল? আমাদের কোরবানির পশুটা তো মারা গেছে। আমরা এখন কি কোরবানি দিব? সবাই সবার কোরবানির পশু নিয়ে মাঠে যাচ্ছে। মারে, আসলে দোষটা আমাদেরই ছিল। আমরা এই কোরবানির গরুটা নিয়ে খুব অহংকার করেছিলাম। এজন্যই মনে হয় আল্লাহ তাআলা এই গরুটা আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। আমি এখন বুঝতে পেরেছি কোরবানির পশু নিয়ে অহংকার করা একদম ঠিক নয়। ছোট হোক বড় হোক, তাদেরকে সাহায্য করা উচিত। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছ। আমি আর কোনোদিন কোরবানির পশু নিয়ে ঠাট্টা মজা করব না। এদিকে হালুম বাঘের বাড়ির সামন দিয়ে বল্টু শিয়াল এবং তার মেয়ে টিনা তাদের কোরবানির ছাগলটি নিয়ে মাঠে যাচ্ছিল। দুঃখ করো না হালুম মামা, যেটা গেছে সেটা তো আর ফেরত আসবে না। তুমি এক কাজ করো মামা, তোমার মেয়ে হালিমাকে নিয়ে কোরবানির মাঠে চলো। আমরা সবাই মিলে এই ছোট্ট ছাগলটাই কোরবানি করব, আর এই ছাগলটার মাংসই ভাগ বাটোয়ারা করে খাবো। আসলে শিয়াল ভাগ্নে, ভুলটা আমারই হয়েছে। আমার মেয়েটাও কোরবানির পশু নিয়ে অহংকার করেছিল, আমিও করেছি। এজন্যই আল্লাহ তাআলা আমার থেকে কোরবানির পশুটা কেড়ে নিয়েছে। তোমরা গরিব হলেও তোমাদের মনটা বিশাল বড়। আমরা ধনীরা সব সময় অল্প কিছু জিনিস নিয়ে অহংকার করি। আমি বুঝতে পেরেছি অহংকারের জন্যই আমার এই পতন হয়েছে। আপনারা কেউ কোরবানির পশু নিয়ে অহংকার করবেন না। কুরবানির দিনে আপনারা কোরবানি করে আপনাদের আশেপাশে যত গরিব মানুষ আছে সবাইকে কোরবানির মাংস দিবেন, যাতে সবাই এক বেলা পেট ভরে কোরবানির মাংস খেতে পারে। এরপর তারা সবাই সে ছোট্ট ছাগলটিকে কোরবানির জন্য মাঠে নিয়ে চলে গেল। শিয়ালপাড়া জঙ্গলে সকল প্রাণী মিলেমিশে বসবাস করত, কারণ সেই জঙ্গলের রাজা ছিল সিংহ মহারাজ। সিংহ মহারাজ ছিল একদমই কড়া টাইপের রাজা। সে জঙ্গলে কোনো বিশৃঙ্খলা হতেই দিত না। একদিন ওই জঙ্গলেরই এক ছাগল গেল নদীর পাড়ে ঘাস খেতে, কিন্তু হরিণ নদীর পাড়ে কিছুতেই সেই ছাগলটিকে ঘাস খেতে দিচ্ছিল না। এই ম্যামে, তোর কি না এত বড় সাহস? তুই আমার জায়গাতে ঘাস খেতে এসেছিস? তুই কি জানিস না এই নদীর তীরটা পুরোটাই আমার দখলে? কি বললি তুই? এই নদীর তীর তোর দখলে? তোর কাছে কি কোনো দলিল আছে? দলিল থাকবে কেন? হ্যাঁ, আমি মুখে বলছি
এতে কি তোর হচ্ছে না? তুই এক্ষুনি এখান থেকে যদি চলে না যাস না, আমি আমার শিং দিয়ে গুঁতো মেরে তোর পেট ফুটো করে ভুঁড়ি বের করে দেব। এই আমি তোকে বলে দিলাম। কি বললি হরিণ? তোর এত বড় সাহস, তুই আমার ভুঁড়ি কানা করবি? দাঁড়া, আমি এক্ষুনি যাচ্ছি সিংহ মহারাজের কাছে নালিশ জানাতে। তোর অনেকবার বেড়েছে, সিংহ মহারাজ তোর কঠিন বিচার করবে। আরে যা যা, আমিও দেখে নেব সিংহ মহারাজ আমার কি করতে পারে। এরপর ছাগলটি সরাসরি চলে গেল সিংহ মহারাজের কাছে বিচার দিতে। কি বললি ছাগল? ওই হরিণের এত বড় সাহস? এই টুনি, তুই এক্ষুনি গিয়ে ওই হরিণকে ডেকে নিয়ে আয়, আজ আমি ওর কঠিন বিচার করব। এরপর সিংহ মহারাজের দূত টুনি পাখি গেল হরিণকে রাখতে। কিছুক্ষণ পর টুনি হরিণকে নিয়ে ফিরে এলো। এই হরিণ, তোর তো দেখছি বহুতবার বেড়েছে। তুই কি বলেছিস আমি নাকি তোর কিচ্ছু করতে পারবো না? তুই জানিস না আমি এই জঙ্গলে কোনো বিশৃঙ্খলা চাই না। আমার প্রজারা যাতে সুখে থাকে সবসময় আমি সে চেষ্টাই করে যাচ্ছি। আর তুই কিনা বিশৃঙ্খলা করতে ছাগলকে নদীর কিনারায় ঘাস খেতে দেসনি। আসলে মহারাজ, ওই নদীর তীরটায় আমি রোজ রোজ ঘাস খাই, আর আজ ছাগল গিয়ে সেখানে ঘাস খেতে শুরু করেছে। আমি যেখানে রোজ রোজ ঘাস খাই, এই ছাগল সেখানে কেন ঘাস খেতে যাবে? হ্যাঁ, প্রসাব পায়খানা করে ও তো ওই জায়গাটা নষ্ট করে ফেলবে। এজন্যই তো ওকে আমি একদম ঘাস খেতে দেইনি। তুই ছাগলকে ঘাস খেতে না দিয়ে খুব বড় অন্যায় করেছিস। এই জঙ্গল তো কারো বাপের না, এমনকি আমারও না। যার যেখানে মন চাইবে সে সেখানে ঘাস খাবে। তুই মানা করে অনেক বড় অন্যায় করে ফেলেছিস। আজ তোকে আমি মাফ করে দিলাম, কিন্তু ফের যদি এমন নালিশ শুনি তাহলে সেদিন তোকে চাবুক দিয়ে মেরে তোর পিঠের চামড়া তুলে নিব। যা ছাগল যা, আজকের পর থেকে তোর যখন মন চাইবে তুই নদীর তীরে ঘাস খেতে যাবি, ও আর মানা করবে না। আচ্ছা ঠিক আছে মহারাজ। এরপর হরিণ আর ছাগল সেখান থেকে চলে গেল। এদিকে ওই জঙ্গলেই বাস করত এক হাসি। হাসির একটি মেয়ে ছিল, কিন্তু হাসি তার মেয়েকে কখনোই জঙ্গলের ভেতরে যেতে দিত না। একদিন হাসির মেয়ে চুরি করে বাসা থেকে পালিয়ে গেল জঙ্গলে। মামাকে কোনোদিনই গুহার বাইরে আসতেই দিতে চায় না, বলে কি এক দুষ্ট পাজি শিয়াল আছে, ও নাকি আমাকে খেয়ে নিবে। আসুক ওই দুষ্ট পাজি শিয়াল, আমি ওকে ঘুষি মেরে ওর নাক ফাটিয়ে দিব। এদিকে ওই জঙ্গলেরই দুষ্টু পাজি শিয়ালটা ঝোপের আড়াল থেকে হাসির ছানার কথা লুকিয়ে লুকিয়ে শুনছিল। ওরে বাবা রে, কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা, ওনাকে আমার ঘুষি মেরে নাক ফাটিয়ে দিবে। ওই মেয়ে কি আমাকে চিনে? আমি যে শিয়াল পণ্ডিত সেটা মনে হয় ও জানেই না। ওর মা তো অনেকদিন ওকে গুহার বাইরে পাঠায়নি, এজন্য মনে হয় ও আমাকেও চেনে না। ভালোই হলো, এই সুযোগে ওকে বোকা বানিয়ে খেতে পারবো। এরপর দুষ্ট শিয়াল ঝোপের আড়াল থেকে লাফ দিয়ে এসে হাসির ছানার সামনে দাঁড়িয়ে পড়লো। কি ব্যাপার ছোট্ট ছানা, তুমি এভাবে কান্না করছো কেন? কোথায় যাবে তুমি? বলো বলো আমাকে। আমার মা বলে এই জঙ্গলে নাকি একটা দুষ্ট পাজি শিয়াল আছে, আমি বাইরে এলে নাকি ওই দুষ্ট পাজি শিয়াল আমাকে খেয়ে ফেলবে। তাই আমার মা আমাকে বাইরে আসতে দিতে চায় না। তাই আজ আমি আমার গুহা থেকে পালিয়ে এসেছি পুরো জঙ্গলটা ঘুরে দেখবো বলে। কোথায় সেই দুষ্ট পাজি শিয়াল? আসুক আমার সামনে। আমার সামনে আসলে আমি এক খুশি দিয়ে ওর নাক ফাটিয়ে দিব। তোমার মা তোমাকে একদম মিথ্যা কথা বলেছে। এই জঙ্গলে কোনো শিয়াল টিয়াল নেই। তোমার মা হয়তো বা তোমাকে জঙ্গল ঘুরিয়ে দেখানোর সময়ই পায় না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এক কাজ করো, তুমি আমার সাথে চলো। আজ আমি তোমাকে পুরো জঙ্গলটা ঘুরে ঘুরে দেখাবো, আর কোনো শিয়াল টিয়ালকে তোমার কাছে ঘেঁষতে দিব না। চলো ছানা। এমনই উল্টাপাল্টা কথা বলে দুষ্টু পাজি শিয়াল হাসির ছানাকে নিয়ে চলল জঙ্গলের ভেতরে। গভীর জঙ্গলের ভেতরে ছিল ওই দুষ্টু পাজি শিয়ালের গুহা। শিয়াল তার গুহায় নিয়ে হাসির ছানাকে বলল, তুই নাকি ওই দুষ্ট পাজি শিয়ালকে দেখিসনি? ভালো করে দেখে নে, আমি হচ্ছি সেই দুষ্ট পাজি শিয়াল যার ভয়ে তোর মা তোকে বাইরে আসতে দিতে চাচ্ছিল না। দেখলি কেমন চালাকি করে তোকে আমি আমার গুহায় নিয়ে এলাম। এখন আমি তোকে কচমাচ করে চিবিয়ে খাবো।
কি বললে তুমি? তুমি সেই দুষ্ট পাজি শিয়াল? না, তাহলে ঠিকই বলতো। তুমি আমাকে বুজুং বাজুং বুঝিয়ে এখানে নিয়ে এসেছো। তুমি আমাকে কিছুতেই খেতে পারবে না। এই আমি পালাচ্ছি। এই বলে হাসির ছানা দিল দৌড়। দুষ্ট শিয়ালও হাসির ছানার পেছন পেছন দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে দুষ্টু পাজি শিয়াল খপ করে হাসির ছানাকে খেয়ে ফেললো। কি যে মজা! কচি হাঁসের ছানার মাংস, কি যে মজা লাগলো! কতদিন খাইনি। যাই, এখন গুহায় গিয়ে চম্পেশ একটা ঘুম দেই। এই বলে পাজি শিয়াল তার গুহায় চলে গেল। আর এইদিকে গাছের ডাল থেকে দুষ্টু পাজি শিয়ালের কাণ্ড কারখানা সিংহ মহারাজের দুধ টুনি পাখি দেখে ফেলল। টুনি আর এক মুহূর্ত দেরি না করে চলে গেল হাসির কাছে। টুনির এমন কথা শুনে হাসি কান্না করতে লাগলো। হাসি আর দেরি না করে চলে গেল সিংহ মহারাজের কাছে। এদিকে টুনি গেল শিয়ালকে ডাকতে। এই দুষ্ট পাজি শিয়াল, তোর এত বড় সাহস! তুই ওই হাঁসের ছানাকে খেয়ে ফেলেছিস? তুই জানিস না আমার এই রাজ্যে কোনো ছোট বাচ্চাকে খাওয়া নিষেধ? মহারাজ, কদিন থেকে আমি খুবই ক্ষুধার্ত ছিলাম, এজন্যই ওই হাতছানাকে দেখে আমি লোভ সামলাতে পারিনি, তাই খেয়ে নিয়েছি। আমাকে আপনি মাফ করে দেন মহারাজ। এমন কাজ আমি আর কখনো করব না। মাফ করে দেন মহারাজ। তোর কোনো মাপ নেই। তুই যে অন্যায় করেছিস তার কোনো ক্ষমা হয় না। তোকে যে শাস্তি পেতেই হবে। এরপর সিংহ মহারাজ পাজি দুষ্ট শিয়ালের লেজ কাটে আর এই বন থেকে চিরদিনের জন্য তাকে তাড়িয়ে দিল। শিয়ালপাড়ার জঙ্গলে এক হাসা আর এক হাসি বাস করত। হাসা হাসিকে ভীষণ ভালোবাসতো, কিন্তু হাসার মনে একটাই দুঃখ ছিল, তাদের কোনো ছানাপোনা ছিল না। একদিন হাসা নদী থেকে মাছ শিকার করে নিয়ে বাসায় ফিরে এলো। হাসি, এই দেখো তোমার জন্য কতগুলো মাছ ধরে এনেছি। নাও হাসি, মাছগুলো মজা করে খেয়ে নাও। আশা, তোমাকে দেখে আমার খুবই কষ্ট হয়। তুমি প্রতিদিন নদীর ভেতরে গিয়ে কত কষ্ট করে মাছ শিকার করে আনো, আর আমাকে দিনের পর দিন বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছ শুধুমাত্র একবার বাবা ডাক শোনার জন্য। কিন্তু আজ পর্যন্ত আমি একটা ডিমও দিতে পারলাম না। তোমাকে আমি বাবা ডাক কি করে শোনাবো? আরে হাসি, কি বলো এসব? এ নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। একদিন খোদা নিশ্চয়ই আমাদের দিকে মুখ তুলে তাকাবে। সেটা আর কবে আশা? আমার যে এভাবে আর বসে বসে খেতে ভালো লাগে না। কাল থেকে আমিও তোমার সাথে যাব নদীতে মাছ শিকার করতে। তুমি কিন্তু না করতে পারবে না আশা? কি বলছো কি হাসি? তোমাকে আমি বললাম না এ নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমি একাই শিকার ধরে আনতে পারবো, তুমি শুধু বসে বসে খাবে, ঠিক আছে? কিন্তু হাসি হাসার কোনো কথাই শুনতে চাইল না। তার এক কথা, সেও নদীতে মাছ শিকার করতে যাবে। অনেক বোঝানোর পরেও হাসা যখন হাসিকে মানাতে পারল না, পরদিন হাসিকে নদীতে মাছ শিকার করতে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়ে গেল। এভাবেই সেই দিনটি কেটে গেল। হাসি, তোমাকে কাল আমি কতবার করে বোঝালাম তোমাকে নদীতে মাছ শিকার করতে যেতে হবে না, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনলে না। তোমার ওই এক কথা, তুমি যাবেই যাবে। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। সকালবেলা হাসা হাসিকে নিয়ে নদীতে মাছ শিকার করার জন্য রওনা দিল। যেতে যেতে হাসি দেখলো গাছের নিচে একটি বাঘ ছটফট করছে। আশা, ওই দেখো বাঘটা কেমন অজ্ঞান হয়ে পড়ে আছে। আমার মনে হচ্ছে বাঘটা কোনো বিপদে পড়েছে। চলো আমরা গিয়ে সাহায্য করি। হাসি, এজন্যই আমি তোমাকে জঙ্গলে আনতে চাই না। তোমার শরীর তো দয়ার শরীর, তুমি যাকে বিপদে পড়তে দেখো তাকেই সাহায্য করতে চাও। বাঘের অমন অজ্ঞান হয়ে পড়ে থাকা তো ওটা নাটকও হতে পারে। তুমি যেই না ওর কাছে যাবে তোমাকে খপ করে গিলে খাবে। আরে না হাসা, ওটা বাঘের কোনো ঢং নয়। ওই দেখো বাঘ কেমন ব্যথার জ্বালায় এদিক সেদিক কাতরাচ্ছে, আর ওর সামনে কিছু হাড় হাড্ডিও পড়ে আছে। আমার মনে হচ্ছে ওই বাঘের গলায় কোনো হাড় বেঁধে গেছে। চলো না আমরা গিয়ে ওকে সাহায্য করি। আরে না হাসি, আমি যেতে পারবো না। তোমার ইচ্ছা হলে তুমি যাও। হ্যাঁ হ্যাঁ,
আমি যাব, তোমাকে যেতে হবে না। তুমি আসলেই একজন পাষাণ। আমার চোখের সামনে একটা প্রাণী মারা যাবে আর আমি চেয়ে চেয়ে দেখবো। এরপর হাসি চলে গেল বাঘের কাছে। আর বাঘের কাছে গিয়ে হাসি বাঘকে বলল, বাঘ মামা, ও বাঘ মামা, তোমার কি হয়েছে? তুমি এমন করছো কেন? ওরে বাবারে, আমি খুব বড় বিপদে পড়ে গেছি। একটা হাড় আমার গলায় আটকে গেছে। কেউ আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে। কি বলছো কি বাঘ মামা? তোমার গলায় হাড় আটকে গেছে? আচ্ছা আচ্ছা, আমি বের করে দিচ্ছি। তুমি বড় একটা হা করো, আমি আমার ঠোঁট দিয়ে তোমার গলায় আটকে থাকা হাড়টি বের করে দিচ্ছি। তারপর বাঘ বড় একটা হা করলো আর হাসি তার ঠোঁট দিয়ে বাঘের গলায় আটকে থাকা হাড়টি বের করে আনলো। আর বাঘ তখন হাফ ছেড়ে বাঁচলো। ওরে বাবা, বড় বাচ্চা বেঁচে গেলাম। কি যে বড় একটা বিপদে পড়তে যাচ্ছিলাম, আর একটু হলে তো আমি মারাই যেতাম। সেই সকালবেলা শিকার খেতে গিয়ে এই হাড়টা আমার গলায় আটকে গেছে, কিন্তু অনেক চেষ্টা করেও আমি হাড়টা বের করতে পারছিলাম না। কেউ আসেনি আমাকে সাহায্য করতে। অবশেষে তুমি এসে আমার গলার হাড়টা বের করে দিলে। তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। ধন্যবাদ হাসি, তোমার মনটা সত্যি অনেক সুন্দর। তোমার মতো এত ভালো মনের প্রাণী আমি এ জঙ্গলে আর কোনোদিন দেখিনি। সবাই তো আমাকে ভয় পেয়ে শুধু দূরে দূরে থাকে। আজই প্রথম কেউ আমাকে সাহায্য করতে এসেছে। তুমি যদি কখনো কোনো বিপদে পড়ো তাহলে অবশ্যই আমার কাছে আসবে, আমি তোমাকে সাহায্য করব, ঠিক আছে? আরে বাঘ মামা, ঋণ বলছো কেন? এটা তো আমাদের দায়িত্ব। জঙ্গলের এক পশু আরেক পশুর উপকারে আসবে, এটাই তো স্বাভাবিক। আচ্ছা ঠিক আছে বাঘ মামা, আমি তাহলে এখন আসি। এরপর হাসি তার স্বামী হাঁসের কাছে চলে এলো। দেখলে হাসা, তুমি তো ভয় পেয়ে গিয়েছিলে। তোমায় আমি বললাম না ওই বাঘ আমার কোনো ক্ষতি করবে না? ওই বাঘ আজ সত্যি সত্যি বিপদে পড়েছিল আর আমি তাকে বিপদ থেকে উদ্ধার করেছি। কোনোদিন যদি আমরা বিপদে পড়ি তাহলে সে আমাদের সাহায্য করবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিছু করে নাই, খুবই ভালো। যে কাজ করতে এসেছি সেই কাজে চলো। হাসা আর হাসি আবারও নদীর দিকে রওনা দিল। আর হঠাৎই তাদের পথ আটকে দাঁড়ালো এক দুষ্টু পাজি শিয়াল। কিরে হাসা, তুই তোর বউকে নিয়ে কোথায় যাচ্ছিস? এখন যে আমার সামন থেকে এক পাও নড়তে পারবি না। আমি যে এখন তোদের দুজনকে ধরে কচমাচ করে চিবিয়ে খাবো। দেখলে হাসি, তোমাকে বলেছিলাম শিকার ধরতে না আসতে। এখন তো ওই পাজি শিয়ালের হাত থেকে বাঁচতে হলে দৌড়াতে হবে। তুমি কি পারবে দৌড়াতে? শোনো, ওই পাজি শিয়াল আমাদের কিচ্ছু করতে পারবে না। দৌড়াতে পারবো না মানে তুমিও আমার সাথে দৌড়ে পারবে না। কিরে, তোরা নিজেদের মধ্যে কি কথা বলছিস? হ্যাঁ, এখানে কি দৌড় প্রতিযোগিতা হচ্ছে? আমার কাছ থেকে দৌড়ে পালাতে পারবি? আমি হলাম শিয়াল পণ্ডিত রে, শিয়াল পণ্ডিত। তোরা এক হাত মাটির নিচে থাকলেও আমি তোদেরকে ঠিকই খুঁজে বের করব। আচ্ছা ঠিক আছে, তোদের একটা সুযোগ দিলাম, দৌড় দে দেখি। শিয়ালের এমন কথা শুনে হাসা আর হাসি সেখানে আর এক মুহূর্ত দেরি না করে দিল এক দৌড়। দেখেছো বোকার দলের কাণ্ড? ওরা নাকি আমার হাত থেকে পালিয়ে বাঁচবে। আমি একটু আস্তে দৌড়াই, ওদেরকে তো আমি ধরবই ধরবো। এদিকে দুষ্টু পাজি শিয়ালও হাসা আর হাসির পেছন পেছন দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে হাসা আর হাসি সেই বাঘের কাছে গিয়ে আশ্রয় নিল। কিছুক্ষণ পর শিয়ালও সেখানে চলে এলো। দেখেছো বোকার দলের কাণ্ড? দৌড়াতে দৌড়াতে শেষে কিনা এসে বাঘ মামার কাছে বসে আছে। বাঘ মামা, ভালোই হলো, আজ দুই মামা ভাগ্নে মিলে এই হাসাহাসিকে মজা করে খেতে পারবো। তুমি এক কাজ করো মামা, তুমি হাসাটাকে খাও আর আমি হাসিটাকে। হ্যাঁ ভাগ্নে, ঠিক কথাই বলেছিস। আয় আয়, তুই একটু আমার কাছে আয়, তোর কপালে একটা চুমু দেই। তুই একটা কাজের কাজ করেছিস। মামা, তুমি যে কি করো না, আমি কি আর এখন সেই তোমার ছোট্ট ভাগ্নেটা আছি? এখন তো আমি বড় হয়ে গেছি। আচ্ছা ঠিক আছে মামা, তুমি যখন চুমু দিতে চাচ্ছ দাও তাহলে একটা। এই বলে শিয়াল যেই না বাঘের কাছে গেল, বাঘ অমনি পা দিয়ে শিয়ালকে দিল এক লাথি। আর লাথি খেয়ে তো শিয়াল ঘুরতে ঘুরতে অনেক দূরে ছিটকে পড়ে গেল। ওরে বাবা রে, এটা কি হলো? গেল রে গেল, কোমরটা আমার গেল।
ওই হাসাহাসি যে বাঘমামার পরিচিত, এটা তো আমি জানতাম না। এখন আর এখানে থাকা যাবে না, তাড়াতাড়ি এখান থেকে পালাই। এই কথা বলে শিয়াল সেখান থেকে দৌড়ে পালালো। দেখলে হাসা, আমি বাঘমামার জীবন বাঁচিয়েছিলাম বলে বাঘমামাও আজ আমাদের জীবন বাঁচিয়ে দিল। হ্যাঁ হাসি, আমি আসলে বলছিলাম তুমি সঠিক ছিলে। তোমার ওই উপকারের জন্য আজ আমাদের দুজনের প্রাণটাই বেঁচে গেল। ধন্যবাদ বাঘমামা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমরা যদি এরপরও কখনো বিপদে পড়ো তাহলে আমাকে স্মরণ করবে। আমি তোমাদের সেই বিপদ থেকে উদ্ধার করব। আর এই জঙ্গলের সবাইকে বলে দিব তোমরা আমার পরিচিত, তাহলে কেউ তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আচ্ছা ঠিক আছে বাঘমামা, আমরা তাহলে এখন আসি। ভালো থেকো তুমি। এই বলে হাসা আর হাসিও সেখান থেকে চলে গেল। এরপর থেকে জঙ্গলের কেউই আর হাসা হাসির দিকে চোখ তুলে তাকায় না। হাসা হাসিও ওই জঙ্গলে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। শিয়ালপাড়া জঙ্গলের এক গুহার ভেতরে এক হাসি তার 7টি ছানাকে নিয়ে বাস করত। একদিন হাসি তার ছানাদেরকে বলল, চলো আমার সোনারা, আজকে আমি তোমাদের নিয়ে যাব নদীতে সাঁতার শেখাতে। তোমরা তো এখন অনেকটাই বড় হয়ে গেছো, এখন তোমাদের সাঁতার শেখা দরকার। সারা জীবন তো আমি আর বেঁচে থাকবো না, তোমাদের সাঁতার শিখে নিজে নিজেই নদী থেকে মাছ শিকার করে খেতে হবে। কি মজা, কি মজা! আমরা নদীতে সাঁতার শিখতে যাব। মা, আমিও সাঁতার শিখতে যেতে চাই। হ্যাঁ আমার সোনা, আমি তো বললামই, আমি তোমাদের সবাইকে নদীতে সাঁতার শেখাতে নিয়ে যাব। চলো আমার সাথে। এই বলে হাসি তার 7 ছানাকে নিয়ে চললো নদীর দিকে। হাঁটতে 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 তারা নদীর কাছে পৌঁছে গেল। শোনো আমার সোনারা, আমি তোমাদের এই নদীতে সাঁতার শেখাবো। প্রথমে আমি নদীতে নামছি, তোমরা আমাকে দেখে ঠিক আমার মতো করে নদীতে নামবে, বুঝেছো? আচ্ছা ঠিক আছে মা। এই বলে হাসি নদীর পানিতে নেমে গেল আর হাসির পেছন পেছন তার ছানাগুলো নদীতে নেমে গেল। কি যে মজা লাগছে, নদীর পানিগুলো কত ঠান্ডা। হ্যাঁ আমার সোনারা, নদীর পানিতে সাঁতার কাটতে খুব ভালো লাগে। তাই তো হাঁসদের প্রিয় জায়গা হচ্ছে নদী, তারা সব সময় নদীতে সাঁতার কাটতে চায়। সোনারা, এখন আমি তোমাদের ডুব দেওয়া শিখাবো। তোমরা আমাকে দেখো, আমি যেভাবে ডুব দেব তোমরাও ঠিক আমার মতো করে ডুব দেবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে মা। এরপর হাসি নদীর পানিতে ডুব দিল আর কিছুক্ষণ পরে পানির নিচ থেকে একটি মাছ ধরে নিয়ে উপরে উঠে এলো। দেখলে আমার সোনারা, এভাবে পানিতে ডুব দিতে হয় আর পানির নিচে যে মাছ থাকে সেগুলো ঠোঁট দিয়ে ধরে আনতে হয়। এবার তোমাদের পালা, নাও তোমরা সবাই একসাথে ডুব দাও। এরপর হাঁসের 7 ছানাই নদীর পানিতে ডুব দিল আর কিছুক্ষণ পরেই পানির ওপরে ভেসে উঠলো। মা, তুমি তো ডুব দিয়ে একটা মাছ ধরে এনেছিলে, কিন্তু আমরা তো পারলাম না। শোনো আমার সোনারা, মাছ ধরা এত সহজ কাজ নয়। তোমরা যখন নদীর পানিতে সাঁতার কাটতে ও ডুব দিতে অভ্যস্ত হবে তখন দেখবে তোমরা এমনিতেই মাছ ধরা শিখে যাবে। এখন শুধু সাঁতার কাটা শেখো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে মা, আমরা একটু সাঁতার কাটতে কাটতে ওই নদীর মাঝখানটায় যেতে চাই। আরে কি বলছো আমার সোনারা, মাঝখানে তো যাওয়া যাবে না। মাঝখানে গেলে আমাদের বিপদ হতে পারে, কারণ তোমরা এখনো ভালো করে সাঁতারে শেখোনি। কেউ যদি আক্রমণ করে ফেলে তখন আমরা কিনারে যেতেই পারবো না। না না, আমি কিছু শুনতে চাই না, আমি নদীর মাঝখানে যেতে চাই। আমাকে নদীর মাঝখানে নিয়ে চলো মা। আহ, কি চেঁচে শুরু করলে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তবে বেশি সময় নয়, সামান্য কিছু সময় আমরা নদীর মাঝে থেকে আবারও কিনারায় চলে আসবো। এই বলে হাসি তার 7 ছানাকে নিয়ে নদীর মাঝখানে চলে গেল। ওদিকে নদীর কিনারায় এক ঝোপের মধ্যে ডিম দিয়েছিল এক দুষ্ট কুমির। হঠাৎ দুষ্ট কুমিরের চোখ পড়ে গেল হাসির 7 ছানার উপর। আরে
একে দেখছি আমি। ওই হাঁসের 7-8টে ছানা হয়েছে। আরে বাহ, ছানাগুলো দেখতে তো খুব সুন্দর হয়েছে। দেখতেই যে সুন্দর, খেতে না জানি আরো কত সুন্দর লাগবে। আজকের মধ্যেই তো আমার ডিম ফুটে ছানা বের হওয়ার কথা। ছানাগুলো বের হলেই তো ওরা খেতে চাইবে। এক কাজ করি, ওই হাঁসের 7-8টে ছানাকে আমি ধরে নিয়ে আসি, তাহলে আমার ছানাদের এক বেলার খাবার হয়ে যাবে। হা 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 হা। এদিকে নদীর কিনারা দিয়ে হেঁটে যাচ্ছিল এক শিয়ালিনী। শিয়ালিনী দূর থেকে দেখতে পেল এক হাসি তার 7টি ছানাকে নিয়ে নদীর মাঝখানে খেলা করছে। ওই হাসিটার কি ভাগ্য, 7-8টি ছানাকে নিয়ে নদীতে খেলা করছে। আর আমার কপালটা দেখো, আমার বিয়ে হওয়ার 12 বছর হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত একটা ছানাপোনার মুখ দেখলাম না। আরে কত বছর যে আমাকে মার ডাক শোনা থেকে বঞ্চিত থাকতে হবে, সে একমাত্র খোদাই জানে। শিয়ালিনী যখন এসব কথা বলছিল, তখনই সেই দুষ্টু কুমিরটি পানির তল থেকে এসে হাসিকে ধরে ফেললো। মা, তোমার কি হয়েছে? তুমি এমন করছো কেন মা? আমার সোনারা, আমি মনে হয় আর বাঁচবো না। তোমরা তাড়াতাড়ি এখান থেকে পালাও, কিনারার দিকে যাও। না মা, আমরা তোমাকে ছেড়ে কোথাও যাব না, তুমিও চলো আমাদের সাথে। আমি যে তোমাদের সাথে যেতে পারবো না রে মা, আমাকে যে কুমির ধরে ফেলেছে। তুমি তাড়াতাড়ি তোমার ভাই বোনদের নিয়ে কিনারায় চলে যাও মা, তা না হলে যে ওই কুমির তোমাদেরকেও খেয়ে ফেলবে। এরপর হাসির 7 ছানা তাড়াহুড়ো করে কিনারার দিকে চলে গেল, আর দুষ্টু পাজি কুমির হাসিটিকে খেয়ে হাসির ছানাগুলোকে পেছন দিক থেকে তাড়া করলো। এদিকে হাসির ছানাগুলো কিনারায় উঠতে শিয়ালিনী ছানাগুলোকে বলল, ছানারা তোমরা আর এখানে থেকো না, তোমরা তাড়াতাড়ি আমার সাথে এসো, তা না হলে ওই দুষ্ট কুমির তোমার মায়ের মতো তোমাদেরকেও ধরে খেয়ে ফেলবে। তাড়াতাড়ি চলো আমার সাথে। এই বলে শিয়ালিনী হাসির ছানাগুলোকে নিয়ে তার গুহার দিকে রওনা দিল। দুষ্ট পাজি কুমির কিনারায় এসে দেখলো হাঁসের ছানাগুলো শিয়ালিনীর সাথে চলে যাচ্ছে। আরে ধুর, এটা কোনো কাজ হলো? চেয়েছিলাম তো হাসির 7-8টি ছানাগুলোকে আমার ছানাদেরকে খাওয়ানোর জন্য নিয়ে যাব, কিন্তু ওই দুষ্ট পাজি শিয়ালিনী এসে আমার প্ল্যানের 12টা বাজিয়ে দিল। এটা কোনো কাজ হলো? আমার ছানারা এখন হাঁসের ছানাগুলোকে খেতে পারবে না। যাই, কি আর করার, ওদিকে আবার ডিমগুলো বাসায় একা রেখে এসেছি। এই বলে কুমির সেখান থেকে চলে গেল। এদিকে শিয়ালিনী হাঁসের ছানাগুলোকে নিয়ে তার গুহায় চলে গেল। এতগুলো হাঁস ছানা দেখে তো শিয়ালিনীর স্বামী শিয়ালের জিভে পানি চলে এলো। বাও, তুমি তো দেখছি আজ একটা কাজের কাজ করে ফেলেছো। একেবারে 7-7টা হাঁসের ছানাকে শিকার করে এনেছো, তাও আবার সবগুলো জীবিত। হাঁসের এমন কচি ছানাকে দেখেই তো আমার জিভ থেকে পানি টপ টপ করে পড়ছে। দাও দাও বউ, এখন দুজনের টপাটপ হাঁস ছানাগুলোকে গিলে ফেলি। খবরদার, ওদের দিকে একদম নজর দেবে না। আমি ওদেরকে তোমার খাওয়ার জন্য আনিনি। 12 বছর হলো আমাদের বিয়ে হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমাকে একটা ছানা দিতে পারোনি, আবার অন্যের ছানাকে খেতে চাইছো? বউ, তুমি এসব কি বলছো? তোমার কথার মাথামুন্ড তো আমি কিছুই বুঝতে পারছি না। হাঁসের ছানাদের আমরা খাবো না তো কি করব? ওদের কি বাবা মায়ের মতো আদর যত্ন করবো? হ্যাঁ হ্যাঁ, তাই করবে। আজ থেকে ছানাগুলো আমার ছানা, আমি ওদের মা। ওদের মাকে আমার চোখের সামনে এক দুষ্ট কুমির নির্মম ভাবে খেয়ে ফেলেছে। ওরা আমাকে বিশ্বাস করে আমার সাথে এসেছে। আমি ওদের বিশ্বাসের অমর্যাদা কখনোই করব না। কি বলছো কি হাসি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমরা হলাম শিয়াল, হাঁসের ছানা কি করে আমাদের ছেলে মেয়ে হবে? আমার শিয়াল ছানার দরকার নেই, আমার এই হাঁস ছানারই দরকার। ওরাই আমার সন্তান, ওরাই আমাকে মা বলে ডাকবে। তুমি এখন গিয়ে ওদের জন্য খাবার নিয়ে এসো। যা বলছে তাই করো, আর আমার কথা না শুনলে আমি তোমাকে ছেড়ে ওদেরকে নিয়ে চলে যাব। শিয়ালিনীর কথা শুনে শিয়াল খুবই বিপদে পড়ে গেল। তাই হাঁসের ছানাগুলোকে তাদের সন্তান হিসেবে মেনে নিতে বাধ্য হলো। তারপর শিয়াল হাঁসের ছানাগুলোর জন্য খাবার আনতে চলে গেল।
এভাবে হাঁসছানাগুলো শিয়াল শিয়ালিনীর ঘরে বেশ আদর যত্নেই বড় হতে লাগলো। শিয়ালপাড়া জঙ্গলে এক দুষ্ট পাজি শিয়াল বাস করত। দুষ্ট পাজি শিয়ালের কাজই ছিল জঙ্গলে বসবাসকারী হাঁস মুরগিগুলোকে ধরে খাওয়া। তাই শিয়ালের ভয়ে জঙ্গলের হাঁস মুরগিগুলো তাদের বাসার বাহিরে বেরি হতে পারে না। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। ওরে জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। আরে ধুর, এটা কোনো কথা হলো? সেই কখন থেকে জঙ্গলে শিকার খুঁজে বেড়াচ্ছি, কিন্তু এখন পর্যন্ত তো কোনো হাঁস মুরগি চোখে পড়লো না। এই হাঁস মুরগিগুলো তো দেখছি এখন চালাক হয়ে গেছে। আমার ভয়ে তো এখন ওরা বাসা থেকে বেরিয়ে হয় না। কোন ঘন জঙ্গলের ভিতর যে ঘাপটি মেরে বসে আছে, এখন আমি ওদেরকে কোথায় খুঁজি? এদিকে তো আমার পেটের ভিতরে ক্ষুধার জ্বালায় ইঁদুর দৌড়াচ্ছে। যাই, একটু সামনে এগিয়ে গিয়ে দেখি অন্য কোনো শিকার টিকার পাই কিনা। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না।